চ্যাপ্টার 2 শুরু করবো। চ্যাপ্টার 2 এ আমরা হচ্ছে জানি যে আমাদের রেশিও আছে। আচ্ছা, রেশিও আছে, কিন্তু কথা হচ্ছে যে চ্যাপ্টার 2 ক্লাস 6 এর বইটা পড়লে কি জাস্ট আমাদের হয়ে যাবে? হবে না। উই শুড রিড ক্লাস 7, উই শুড রিড দ্য বুক অফ ক্লাস 7। কেন? কারণ হচ্ছে ক্লাস 7 এর আমাদের কিছু রেশিও আছে, মানে কিছু অঙ্ক আছে যেগুলো রেশিও রিলেটেড। সেই অঙ্কগুলো আমাদেরকে পড়তে হবে, সেই ম্যাথগুলো আমাদেরকে পড়তে হবে। আমরা তো মনে করো জাস্ট ক্লাস 6 এর বইটা পড়ে গেলে যে সবকিছু কমন পাবো, এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, আমরা ক্লাস 6 এর বই, ক্লাস 7 এর বই, সামটাইমস ক্লাস 8 এর কিছু কিছু জিনিস আসে, সেগুলো আমি তোমাদেরকে ডিসকাস করবো ইনশাল্লাহ। তো তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপাতত, যে তোমাদের কাছে কি সবার কাছে ক্লাস 7 এর বইটা আছে? মানে হার্ড কপিটা, পিডিএফ না, হার্ড কপিটা আছে? নো স্যার। আচ্ছা। তো তোমাদের কোনো কাজিন, তোমাদের কোনো আঙ্কেল আন্টি বা যেই থাকুক, তাদের কাছ থেকে চেষ্টা করবা কালেক্ট করা ক্লাস 7 এর বই এই বছরের, অথবা 23, 22, 21। আমি 24 কালেক্ট করতে বলবো না, 24 তোমার অন্য সিলেবাস ছিল। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই একটু কালেক্ট করার চেষ্টা করবা। আর আমি তোমাদেরকে পিডিএফটাও দিয়ে দেবো, সমস্যা নাই, এবার এটা বলো, নিয়ে টেনশন নেই। বহুরাশি অনুপাত, বহুরাশি তোমার যেন। অনুপাত। দেখো এমনিতে স্বাভাবিক। আচ্ছা, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম, যে সবাই একটু কালেক্ট করার চেষ্টা করবো, কারণ হার্ড কপিটা থাকলে আমরা বইটা দেখে দেখে ম্যাথ করতে পারবো। পিডিএফ দেখে আসলে ম্যাথ করা পসিবল না। যা যা আমি শিখাবো ইনশাল্লাহ সবগুলোই আমরা প্র্যাকটিস করবো বাসায়। ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের আপাতত মেসেজ আমার তোমাদের কাছে। এখন যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো যে আমরা কেন ক্লাস 7 বইটা পড়বো। তোমরা বাংলা যে পড়তেছো, ক্যারেট কলেজে অ্যাডমিশনের জন্য তোমরা বাংলা যেটা পড়তেছো, সেখানে তোমরা ক্লাস 9, 10 এর বই পড়তেছো না। তো বাংলার জন্য 9, 10 লাগছে, তো ম্যাথের জন্য ক্লাস 7 এর বইটা তো অবশ্যই অবশ্যই পড়া মানে ম্যান্ডেটরি। ঠিক আছে, ইভেন সামটাইমস ক্লাস 9, 10 এর ম্যাথও দেয়। আমি মনে করি যে আইকিউ টেস্ট যেটা তোমাদের হবে, মানে আইকিউটা যে কোশ্চেন গুলো দেয়, ক্লাস 6 এর লেভেলের হইলেও, বা জিনিসটা আসলে ক্লাস 9, 10 এর জন্য সেম লেভেলেই হয়। তো বেসিক্যালি ক্যাডেট কলেজে যে তোমাদেরকে নিবে, অবশ্যই তারা তাদের হাই আইকিউ থাকতে হবে। তো আইকিউটা তোমাদের ক্লাস 9, 10 এর লেভেলে থাকতে হবে। যারা বাইরে পড়াশোনা করে, তাদের যে 9, 10 এর যে নলেজটা, সেই নলেজটা তোমাদের ক্যাডেট কলেজে অ্যাডমিশন ক্লাস 7 তেও তোমরা অ্যাপিয়ার করবা। যদি ডিসেম্বরে হয় তখন তোমরা ক্লাস 7ই বলতে পারো, ক্লাস 6 পার করে আসছি। আর যদি জানুয়ারি হয় তখন তো 7 অবশ্যই। তো যাই হোক, তো ওই আইকিউটা তোমাদের 9, 10 এর লেভেলে থাকতে হবে। তো বুঝতে পারতেছো যে ক্যারিয়ার কলেজে চান্স পাওয়াটা কিন্তু খুবই খুবই টাফ। এক্সাম দিবে অনেকেই, এর মধ্যে আবার কিছু কোটা আছে। তো যারা কোটা ছাড়া আছো, তাদের জন্য তো কষ্টকর আছেই। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার্থী কিন্তু অনেক, এক্সামিনি অনেকগুলো, পার্টিসিপেন্টস অনেকগুলো। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবগুলো ঠিকঠাক করতে। তো আজকে আমরা আমাদের পড়াশোনা শুরু করি। আহ তো আমরা লাস্ট ক্লাস হচ্ছে, সরি, লাস্ট ক্লাস হচ্ছে এত পর্যন্ত করেছিলাম। তো আমরা এখান থেকে আজকে আহ, শিখবো হচ্ছে চ্যাপ্টার 2, 1.6 পর্যন্ত। মানে চ্যাপ্টার 1 নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? নাই। তো তোমাদের জন্য আমি হচ্ছে একটা এইচডাব্লিউ হচ্ছে 1.6 আর 1.5 এর কম্বিনেশন, বেসিক্যালি চ্যাপ্টার 1 থেকে একটা এইচডাব্লিউ রেডি করে রাখছি। সেটা নিয়ে আমি তোমাদেরকে শেষে আলোচনা করব। যেটা আমি বেসিক্যালি বলে যাচ্ছি সেটা হলো যে এই যে এইখানে 23rd কোশ্চেনটা, যে আব্দুর রহমান গেভ 0.125 part of his property to his wife, he gave 0.5 part of the rest of the property to his son, and 0.25 part to his daughter. After that, he noticed he was still left with property or taka 3,15,000. What is the total value of Abdul Rahman's property? তো লাস্ট ক্লাসে আমরা বলছিলাম এইভাবে যে যখন তোমাদেরকে টোটাল প্রপার্টি বা কোনো ভ্যালু দেয়া থাকবে না, টোটাল ভ্যালু দেওয়া থাকবে না, তখন আমরা সেটাকে 1 পার্ট ধরি বা এক্সপার্ট ধরি। ঠিক আছে, এক্সপার্ট বলতে পারি EXPERT ভাবেও না, এক্স পার্ট। ঠিক আছে, এক্স পার্ট ধরি। ঠিক আছে, এটা আমরা ধরি। তো এই ক্ষেত্রে তুমি যদি এক্স ধরে করতে পারো, 1 ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তো আমি এই ম্যাথটা তোমাদেরকে বলবো যে তোমরা 1 পার্ট ধরেই করতে পারো, যদি তোমাদের মনে হয় যে এক্সপার্ট দিয়ে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নাই। আজকে আমরা চ্যাপ্টার 2 শুরু করব, রেশিওস এন্ড পার্সেন্টেজেস। আচ্ছা, রেশিও এন্ড পার্সেন্টেজেস এর রেশিও নিয়ে আমি তোমাদের সাথে একটা মানে অলরেডি আলোচনা করছি, কিভাবে বলি। তোমাদের একটা ডেমো ক্লাস দেওয়া হয়েছে, সবাইকে ডেমো ক্লাসটা করছি আমরা।
তোমাদেরকে একটা ডেমো ক্লাস দিচ্ছিলাম আমি, সেই ডেমো ক্লাসটা করছো সবাই? যারা যারা আছি আমরা সবাইকে ডেমো ক্লাস করছি? হ্যালো? Yes, হ্যাঁ, yes, ডেমো sir. ডেমো ক্লাসটা করছো সবাই? Yes, sir. ডেমো ক্লাসটা কি কি নিয়ে ছিল? রেশিও এন্ড পার্সেন্ট, মানে রেশিওস এন্ড পার্সেন্টেজ নিয়েই তো ছিল। তো রেশিও নিয়ে আমি আসলে বেশি আলোচনা এখন এই জন্য করতে যাচ্ছি না। যদি তোমার মনে হয় যে আমার এখানে ল্যাকিংস আছে, তোমাদের ওই ডেমো ক্লাসটা যেটা আছে সেই ডেমো ক্লাসটা করবা, বুঝে গেছে? ওখানে আমি রেশিও সম্পর্কে খুব ভালোভাবে ধারণা দিচ্ছি। তারপরও আমি তোমাদেরকে জাস্ট আজকে বলবো যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা একটু বলি। যে রেশিওর ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, ডেফিনেশনটাই চাইছে। Of two quantities of the same kind, one is how many times the parts compared to the other can be expressed by fraction. This fraction is called ratio of two quantities. Since the two quantities are of same kind, the ratio has no unit. তো রেশিওর কোনো ইউনিট নাই। তো কেন নাই সেটা আমি অলরেডি বলে দিছি ওই ভিডিওতে, তো ওই ভিডিওটা তোমরা আবার দেখবা। তো রেশিও হইলো তোমার একটা ফ্রাকশন টাইপের, এটা কোনো ইউনিট নাই। এটা হলো তোমার একটা ডেফিনিশন। আচ্ছা, দেন হচ্ছে ইকুইভ্যালেন্ট রেশিওস। দেন তোমার যে যে বিভিন্ন রকমের যে রেশিও গুলো আছে, এগুলোর সিম্পল রেশিও, রেশিও অফ লেস ইনইকুয়ালিটি, রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি, ইউনিট রেশিও, ইনভার্স রেশিও, মিক্স আর কম্পাউন্ড রেশিও, সবগুলো আমি আলোচনা করছি। আচ্ছা, যেটা আমি তোমাদেরকে এখন বলতে আসবো সেটা হলো যে খেয়াল করে দেখো পার্সেন্টেজ। আমি তো রেশিও নিয়ে ওখানে আলোচনা করছি, পার্সেন্টেজ নিয়ে খুব কম আলোচনা করছি ক্লাসের মধ্যে আলোচনা। দেখো, তো এখন দেখো যে বলে দেওয়া আছে এখানে যে এ বি সি, এই এ বি সি এর মধ্যে আমি এ এবং সি নিয়ে আলোচনা করতেছি। দেখো বলছে যে এক্সপ্রেস দ্য ফার্স্ট রেশিও ইন দ্য সেম ইনটু পার্সেন্টেজ। পার্সেন্টেজ নিয়ে বলতেছে। তো পার্সেন্টেজের সাইন আমি জানি হচ্ছে এটা। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/100, তাই না? এটা তো আমরা জানি যে পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। আচ্ছা, আমাকে বলছে যে ফার্স্ট রেশিওটাকে পার্সেন্টেজে এক্সপ্রেস করতে। তো ফার্স্ট রেশিওটা কি? ফার্স্ট রেশিওটা হচ্ছে আমার 3:2। এখানে ইস্টুটা দেয়নি, ইস্টুটা দেওয়া লাগবে। তো রেশিওটা হচ্ছে 3:2, যেটা আসলে 3/2 আকারে আমি লিখতে পারি। তো আমরা যদি ইকুয়েশন চিন্তা করি, যে ধরো যে আমি একটা ইকুয়েশন বলতেছি x/4 ইকুয়ালস টু ধরো যে x+2/7। তো এই ক্ষেত্রে আমরা সাইড নোট হিসাবে লিখতাম কি, যে দুই সাইডে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, বা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, দুই সাইডে করতাম। 2 দিয়ে মাল্টিপ্লাই করছি ধরো দুই সাইডে। তো তখন আমরা দুই সাইডটা ছিল, বাট এই ক্ষেত্রে তো আসলে আমাদের কোনো ইকুয়েশন দেওয়া নেই। তো যেহেতু কোনো ইকুয়েশন দেওয়া নাই, তাহলে আমরা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, বা মনে করো যেটা দিয়ে মাল্টিপ্লাই করি উপর নিচে মাল্টিপ্লাই করা পসিবল, দুই সাইডে মাল্টিপ্লাই করা পসিবল, কারণ আমাদের এখানে সাইডই আছে একটা, সাইড তো আমার দুইটা দেওয়া নেই। তো এটাকে আমি লিখতে পারি কি 3/2। এখন আমি যদি উপরে নিচে মাল্টিপ্লাই করতে চাই, উপরে নিচে যদি মাল্টিপ্লাই করতে চাই, তাহলে হচ্ছে 3 দিয়ে আমি উপরে মাল্টিপ্লাই করবো 100, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করবো উপরে আমার, নিচে আমার 100। তো এটাকে আমি কি লিখতে পারি? 3 × 100 ডিভাইড বাই 2 × 1/100 লিখতে পারি না? এটা আমি সেম না? উপরের লাইন আর নিচের লাইন সেম না? ডিফারেন্স আছে কোনো? বুঝতে পারছো সবাই? Yes, sir. আচ্ছা, তো আমি বলছি যে 1/100টাই হলো পার্সেন্টেজ। তো আমি যদি এই জিনিসটা কিভাবে লিখি, যে 3 × 100 ডিভাইড বাই 2, এই জায়গাটার জন্য আমি যদি, এই জায়গাটার জন্য যদি আমি লিখি এখানে পার্সেন্টেজ, ভুল হবে কি? হবে না কিন্তু। তো এইটা আমি যখন পার্সেন্টেজ লিখলাম, তাহলে এটা 300/2 আছে, বা 2 দিয়ে যদি আমি এখন এটাকে কাটি তাহলে হয় 50। 50 দিয়ে 3 মাল্টিপ্লাই করলে হয় 150। 150 পার্সেন্টেজ। এইভাবে ম্যাথটা আসলে করা লাগে, এত বড় করে করতে হবে না। তোমরা করবা হচ্ছে 3/2 × 100 ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ দিবা, মানে বেসিক্যালি এই লাইনটাও লাগবে না। এই লাইন থেকে যে জাম্প করবা এই লাইনে দিয়ে, এই লাইন, ঠিক আছে? এটা করো, আমি জাস্ট তোমাদেরকে বুঝার জন্য বুঝাইলাম যে 1/100টা মানে হলো পার্সেন্টেজ। আচ্ছা, এখন মনে করো এই ম্যাথটা অন্যভাবে করা যেত। ধরো 3/2 আছে, এটাকে আমি লিখতে পারি 3 × 50 ডিভাইড বাই 2 × 50। তো এটাকে লিখতে পারি কি 150/100। আর আমরা জানি 100 মানে 150/100 কে লিখতে পারি কি 150 × 1/100। এই লাইনটা করা লাগবে না, মানে পড়লে যেটা লিখলাম সেই লাইনটা লেখা লাগবে না, আর বুঝার জন্য করলাম এটা। মানে তুমি এটা লিখতে পারি। আর 1/100 মানে কি? পার্সেন্টেজ। তো 150% লিখতে পারি। আর কথা হচ্ছে সবসময় কিন্তু আমরা এই যে 50 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বা 40 বার দিয়ে মাল্টিপ্লাই, যেটা দিয়ে মাল্টিপ্লাই করা লাগে, সে সবসময় পসিবল না। কেন পসিবল না? কারণ
ধরো আমি তোমাকে বলতেছি 1/3। সো থ্রিটা হচ্ছে 100 এর কিন্তু ফ্যাক্টর না। এটা তখনই পসিবল যখন আমরা 100 এর ফ্যাক্টর নিয়ে কাজ করবো। 100 এর ফ্যাক্টর গুলো কি কি? 1 থেকে শুরু করে 2, 4, 5, 10, দেন 20, ঠিক আছে, বা আরো এটসেট্রা এটসেট্রা এগুলো। তো এগুলো যখন তোমার নিচে দেওয়া থাকবে, ওই ক্ষেত্রে তুমি কিছু মাল্টিপ্লাই করো। যেমন মনে করো যে তোমাকে যদি দেওয়া থাকে 3/25, এটাকে তুমি লিখতে পারবা 3 × 4, 25 × 4, যেটা আসলে 12/100। একবারে আমি 12% লিখছি। 3 × 4 মানে 12, 25 × 4 মানে 100, তো 12%। এই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। বাট যখন এরকম 1/3 থাকবে তখন কিন্তু করতে পারবো না। তখন আমরা করবো কি, উপরে হচ্ছে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, যে 3 থাকবে, তাহলে পার্সেন্টেজ। ঠিক আছে, এভাবে আমি লিখতে পারি। তাহলে 100/3%, আমি সেটাকে লিখতে পারি হচ্ছে 33 1/3%, অথবা লিখতে পারি 33.33%। অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্স অবশ্যই লিখতে হবে, কারণ কি বারবার আমার 3 আসবে। ঠিক আছে, এইভাবে আমি লিখতে পারি। তো সবাই ক্লিয়ার এই পর্যন্ত কিভাবে পার্সেন্টেজ করতে হবে? ক্লিয়ার সবাই? Yes, sir. আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সি নাম্বারে বলছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ জেসমিনস প্রেজেন্ট এজ টু আনিকাস প্রেজেন্ট এজ। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রশ্নটা একটু ভুল আছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ আনিকাস প্রেজেন্ট এজ টু জেসমিনস প্রেজেন্ট এজ হওয়া উচিত আছে। ঠিক আছে, তো যাই হোক, কেন আমি বলছি খেয়াল করে দেখো যে আনিকাস প্রেজেন্ট ইজ এত, অফ জেসমিনস প্রেজেন্ট এজ। তো খেয়াল করে দেখো, আমি এটা যদি এখন বলি যে আমাদেরকে পার্সেন্টেজ করতে হবে, এই পার্সেন্টেজ যখন করব, এইটা মানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে, বাংলায় লিখে দিচ্ছি। হ্যাঁ, বাংলায় লিখে দিলে ভালোভাবে বুঝতে পারবা যে আমি যারটা তুলনা করব। আর নিচে থাকবে যার সাথে তুলনা করবো। জিনিসটা কি একটু বুঝি। তো যার তুলনা করব আর যার সাথে তুলনা করবো বলতে কি বলছে, যে আনিকার প্রেজেন্টেশন জেসমিনের প্রেজেন্টেশন কত পার্সেন্ট। তাহলে আনিকার প্রেজেন্টেজ জেসমিনের প্রেজেন্টেজের কত পার্সেন্ট, এটা তোমাকে বের করতে বলছে, বা বলছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ আনিকাস প্রেজেন্টেজ টু জেসমিনস প্রেজেন্টেজ। প্রশ্নটা হচ্ছে এইটাই। প্রশ্ন ওখানে ভুল দেওয়া আছে যে আনিকার প্রেজেন্টেজ সাথে জেসমিনের প্রেজেন্টেজ দিতে হবে। যাই হোক, তো পার্সেন্টেজ ইকুয়ালস টু বলতে যার তুলনা করবো, তাহলে আমি কাটা তুলনা করতেছি, আনিকার প্রেজেন্টেজ তুলনা করতেছি না। তাহলে উপরে বসবে হচ্ছে আমার আনিকার প্রেজেন্টেজ। আনিকার প্রেজেন্টেজ হচ্ছে 7/2 ইয়ার্স, তো আমি লিখবো হবে 7/2 ডিভাইডেড বাই, এখন মনে করো যার সাথে তুলনা করছি, কার সাথে তুলনা করছি, জেসমিনের এজের সাথে তুলনা করতেছি। জেসমিনের এজ কত, 26 হোলস 1/4, যেটাকে আমি 105/4 লিখতে পারি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার পার্সেন্টেজ। এখন এটার সাথে 100 মাল্টিপ্লাই করবো উপরে, আর এখানে জাস্ট হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দিব। সিম্পল, এটাই কাজ। ঠিক আছে, তো এটাকে আমি জাস্ট কাটাকাটি করে এরকম পাচ্ছি যে 40/3%। তো কিভাবে জিনিসটা করতে হবে সবাই ক্লিয়ার? মনে করো আমি বলতেছি, মনে করো এখানে আমার হচ্ছে ফ্রাকশন নাই। ধরো আমি বলতেছি যে তোমাদেরকে একটা আমি চকলেটের এক্সাম্পল দিছিলাম, মনে আছে? চকলেটের এক্সাম্পলে চিন্তা করো, যেটা চকলেট আছে, এই চকলেটকে আমি ভাগ করতেছি এভাবে। কয় ভাগ হলো? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ হলো। তো বলতেছি যে ধরো যে আমি নিচ্ছি, বলো যে হিসাব নিচ্ছে হচ্ছে 4%। এখন যদি বলতো হোয়াট ইজ, আমি কিন্তু 4% নিচ্ছি, মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিচ্ছি। তো হোয়াট ইজ দা পার্সেন্টেজ অফ হিসামস অ্যামাউন্ট বলি, বা হিসামস বলতে পারি পার্ট টু দা টোটাল চকলেট। এই যদি তোমাকে প্রশ্ন দেওয়া থাকে, তাহলে চিন্তা করো যে আমি কত পাইছি, 4% পাইছি। আমি বলছি যার তুলনা করব সেটা থাকবে উপরে। তাহলে কার তুলনা করতেছি, অফের পরে যা যে থাকবে সেটা তুলনা, তাহলে আমি কার তুলনা করতেছি, হিসামস পার্ট। হিসামস পার্ট কত? 4।
টোটাল চকলেটে কটা পার্ট? 6 পার্ট না? তাহলে সে থাকবে নিচে ইনটু 100, বাইরে দিব পার্সেন্টেজ। তাহলে এখন আমি 6 দিয়ে যদি 4 কাটি তাহলে কত হয়? 2, আর এখানে হয় 3, তো 200/3। তো আমি এটাকে লিখবো 200/3%। সেটাকে জাস্ট কাটাকাটি করলে যা আসবে সেটাই 62/3%, এটা বুঝতে পারছো? এখন যদি তোমাকে বলতো যে হোয়াট ইজ দা সরি পার্সেন্টেজ অফ হিসামস চকলেট টু দা রিমেনিং পার্ট, অথবা উল্টা যেটা বলছে হোয়াট ইজ দা পার্সেন্টেজ অফ রিমেনিং পার্ট টু হিসামস চকলেট। তো যাই হোক, রিমেনিং পার্ট বলতে কি, বাকি কতটুকু আছে? 6 ভাগ করা ছিল, তার মানে বাকি আছে 2 পার্ট। তাহলে কি হবে? এটাই সমান সমান আমি লিখতে পারি, আমি পাইছি, আমি হিসাব করেছি 4 পার্ট, রিমেনিং পার্টস হচ্ছে 2, এটা হবে 100 ইন্টু পার্সেন্ট, সো 200 হবে এটা। সো কোনটা উপরে বসবে, কোনটা আমার নিউমারেটর হবে, কোনটা আমার ডিনোমিনেটর হবে, সবাই ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে? ও স্যার, ওকে, সো এইভাবে আমাদের আসলে পার্সেন্টেজের নিউমারেটর এবং ডিনোমিনেটরটাকে ফাইন্ড আউট করতে হবে। সো অনেকে থাকো কনফিউজ যে আচ্ছা আমি উপরে কোনটা দেবো নিচে কোনটা দেবো। আমি তোমাদেরকে এই যে এটা লিখে দিলাম, যা তুলনা করব। যা তুলনা করবো বলতে বেসিক্যালি এখানে তো মানে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হিসাব পার্ট, মানে অফ মানে তো কি, ওর মানে হিসাবের পার্টের, হিসাবের অংশের, তো যার মানে ওর অংশের। তো যাটা তুলনা করছি সেটা থাকবে উপরে। টোটাল চকলেট কার সাথে করছি? টোটাল চকলেটের সাথে, টু মানে কি সাথে, বা সাথে তো অ্যাকচুয়ালি হয় হয় না, মানে এটার সাথেই তো। হ্যাঁ, তো ওটার সাথে বা ওর সাথে, ঠিক আছে? তখন আমি ওইটা বলতে পারি, ওটা থাকবে আমার ডিনোমিনেটর হয়। তো পার্সেন্টেজ আমি এভাবে করবো। তো আই হোপ সবাই পার্সেন্টেজ সম্পর্কে আমরা ধারণা পাইছি। আমরা আসতেছি হচ্ছে এক্সাম্পল 2 তে বলছে যে ডিভাইড টাকা 500 বিটুইন টু লেবার ইন দ্য রেশিও 2:3। তো আমি রেকর্ডেড ক্লাসে কি বলছিলাম? রেকর্ডেড ক্লাসে বলছিলাম এটা অবশ্যই করবা আবারও, ঠিক আছে? রেকর্ডেড ক্লাসটা তোমরা আবার করবা, মাস্ট রিওয়াচ। তাহলে দেখবা যে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমি এটা নিয়ে আর আলোচনা করবো না বেশি। তো মাস্ট রিওয়াচ মানে এটাকে আবার দেখবো। রেকর্ডেড ক্লাসে আমি বলছিলাম যে আমাদের ক্লাস 6 এর বই, আমি কিন্তু পার্টিকুলারলি ক্লাস 6 এর কথাটা বলছিলাম, 7 এর বইয়ে কিন্তু আবার অন্যরকম আছে। ক্লাস 6 এর বই পার্টিকুলারলি 2 ধরনের আমরা ম্যাথ দেখতে পাবো, একটা হলো টোটাল দেওয়া থাকবে, আর একটা হলো রেশিও দেওয়া থাকবে। আর এটা দেওয়া থাকবে হচ্ছে ওয়ান কোয়ান্টিটি, মানে একটা কোয়ান্টিটি ভ্যালু দেওয়া থাকবে, আর এটা রেশিও দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই 2 টাইপের ম্যাথ আমি দেখবো। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিভাইড টাকা 500, যেটা দেখতে পাচ্ছি 500 কি আমার টোটাল, আর বিটুইন টু লেবার্স ইন দ্য রেশিও 2:3 আমার রেশিও। এটা হচ্ছে এই টাইপের ম্যাথ। কিন্তু আমরা তো মানে নর্মাল রেশিওর মেথড আই হোপ সবাই করে ফেলছি, তাই না? বা আমার যে রেকর্ডেড ক্লাসে সেটাতে তুমি দেখবা, রেকর্ডেড ক্লাসে আমি অলরেডি বলছি। কিন্তু এটা তো আমি অ্যারিথমেটিক্যালি সলভ, আমি এখন শিখাবো হচ্ছে এক্স এর ব্যবহার করে বা অ্যালজেব্রিক ওয়েতে আমরা কিভাবে রেশিও সলভ করতে পারি। কারণ অনেক ক্ষেত্রে আমাদের অ্যালজেব্রাটাই তাড়াতাড়ি হয়, এন্ড এই ক্ষেত্রেও আমাদের আসলে অ্যালজেব্রাটাই তাড়াতাড়ি হবে। দেখো খেয়াল করে, আমি লিখতে পারি, আমি যদি এক্সাম্পল 2টা দেখি, যে বলে দেওয়া আছে যে ডিভাইড টাকা 500 বিটুইন টু লেবার্স ইন দ্য রেশিও। তাহলে আমি লিখতে পারি লেট ফার্স্ট লেবার গেটস, লিখবো হলো টাকা 2x, সেকেন্ড লেবার গেটস টাকা থ্রাইস এক্স। এখন কোশ্চেন হতে পারে যে আচ্ছা আমি টুয়াইস এক্স নিছি এন্ড থ্রাইস এক্স কেন নিছি? চিন্তা করো, আমি বলতেছি যে ফার্স্ট লেবার পাইছে টুয়াইস এক্স, সেকেন্ড লেবার পাইছে থ্রাইস এক্স, তাহলে এদের রেশিও কত হবে? টুয়াইস এক্স পাইছে আর থ্রাইস এক্স পাইছে, তাহলে এটার রেশিও কি হবে? এদের রেশিও হবে টুয়াইস এক্স ইস টু থ্রাইস এক্স না? সেটাকে আমি যদি দুই পাশ থেকে এক্স কেটে দেই তাহলে কি হয়? 2:3 হয়। তাহলে আলটিমেটলি দেখো আমার যে মেইন কোশ্চেনে দেওয়া ছিল সেটাই, জাস্ট আমি দুটোর সাথে এক্স এক্স করে গুণ করে দিচ্ছি। তো বুঝতে পারছো কিভাবে আমি জিনিসটা বলছি? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কনফিউশন আছে? রেসপন্সিভ হতে হবে, আমাদের রেসপন্স না করলে কিন্তু আমরা আগাইতে পারবো না। রেসপন্স করো। ক্লিয়ার সবাই? স্যার, ওকে, তো যেহেতু আমরা এটা পাচ্ছি, তাহলে আমি বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন,
তাহলে এটা যখন দুজনের কাছে ডিভাইড করে দেওয়া হচ্ছে, তাহলে এই দুটার সামেশনই অবশ্যই এটা। তাহলে আমি এখন যে কোশ্চেন বলতে পারি টোয়াইস এক্স প্লাস থ্রাইস এক্স ইকুয়ালস টু 500। তাহলে এটা লিখতে পারি 5x ইকুয়ালস টু 500। তাহলে এক্স ইকুয়ালস টু পাচ্ছি 500 ডিভাইডেড বাই 5, যেটা আসলে আমার 100। তাহলে এক্স এর ভ্যালু জাস্ট আমি এখানে পুট করে দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট লেবার গেটস হচ্ছে আমার টাকা 100 ইন্টু 2 বা 2 ইন্টু 100, যেটাই বলো। এক্স এর ভ্যালু জাস্ট বসা দিচ্ছি, সেটা হচ্ছে 200। আর সেকেন্ড লেবার গেটস টাকা 3 ইন্টু 100, যেটা হচ্ছে টাকা 300। তো খেয়াল করে দেখো যে এখানে যেভাবে করছে সেম ভাবে আমরা করছি, বাট জিনিসটা হচ্ছে এক্স এর মাধ্যমে। বুঝতে পারছো সবাই? কারো কোনো কনফিউশন আছে? তো এটাই এখন তোমাদের কাছে আহ কথা হলো যে তোমরা এখন কোন ভাবে করবে সেটা তোমাদের ব্যাপার। তোমরা চাইলে এক্স এর মাধ্যমে করতে পারো, তোমরা চাইলে এভাবে করতে পারো। কিন্তু এখানে একটা জিনিস বলি, এক্স এর মাধ্যমে তোমরা এভাবে করতে, বাট যখন তুমি এভাবে করবা খেয়াল করে দেখো যে টোটাল কোয়ান্টিটি আমি অ্যাড করতেছি, আমি ফার্স্ট লেবারটা বের করতেছি। So, যখন আমি ফার্স্ট লেবারটা বের করব, তখন যারটা বের করব তারটা থাকবে উপরে। তো ফার্স্ট লেবারের জন্য এখন দেখো এখানে দুটা লেবারের কথা বলে দেওয়া আছে, যে দুটা লেবারের কথা বলে দেওয়া আছে। ফার্স্ট লেবার পাচ্ছে টু, 2:2, মানে 3 এর জন্য ফার্স্ট লেবারের জন্য যাচ্ছে আমার 2। তো ফার্স্ট লেবারের সাথে এটা আমার যাচ্ছে, তো 2 উপরে থাকবে। সেকেন্ড লেবারের সাথে যাবে আমার 3, সেকেন্ড লেবারের সাথে যাবে আমার 3। তো এটা আমার সেকেন্ড লেবারের ক্ষেত্রে উপরে যাবে। তো যারটা বের করবো তারটা থাকবে উপরে। বুঝা গেছে? এই জিনিসটা মাথায় রাখবে যে যারটা বের করবো তারটা থাকবে উপরে বা নিউমারেটরে, নিচে থাকবে আমাদের টোটালটা। বুঝা গেছে? যখন টোটালটা দেওয়া থাকবে ওই ক্ষেত্রে আমরা এইভাবে অ্যাপ্লাই করবো। And অবশ্যই এই জায়গায় একটা ব্র্যাকেট দিবেন। ওকে, আচ্ছা, এটা তো গেল। এখন আমরা এই জিনিসটা শিখলাম, এটা শেষ। সেকেন্ডটাতে আসি, যে ওয়ান কোয়ান্টিটি আর রেশিওতে। তো এইখানে এই যে এগুলো ডেফিনেশন গুলো অবশ্যই আমরা পড়বো, এক্সাম্পল গুলো দেখবো। তো এখানে এক্সাম্পল 4, এক্সাম্পল 5, এক্সাম্পল 6 সবগুলোই হচ্ছে টোটাল এবং রেশিও। সরি, এক্সাম্পল 5 পর্যন্ত টোটাল এবং রেশিও। এক্সাম্পল 6 এ আসার পরে আমি দেখতে পাচ্ছি যে দ্য রেশিও অফ নাম্বারস অফ বয়েজ এন্ড গার্লস অফ স্কুল ইজ 5:7। মানে আমার রেশিও দেয়া আছে। ইফ দ্য নাম্বার অফ গার্লস ইজ 350, মানে ওয়ান কোয়ান্টিটি দেয়া আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ বয়েজ, তার মানে আমাকে ছেলে কতগুলো আছে এটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, এই ম্যাথটা আমরা কিভাবে করবো আসি। সো এই ম্যাথটা আমাদের বইয়ে দেয়া আছে যে নাম্বার অফ বয়েজ ইজ টু নাম্বার অফ গার্লস 5:7, therefore the number of boys is 5/7 times of number of girls, given that the number of girls is 350। এই যে এতটুকু পর্যন্ত আমি কিছুই লিখবো না, দরকার নেই। তুমি ডিরেক্ট এখান থেকে শুরু করতে পারো, শর্টকাট। কেন? নাম্বার অফ বয়েজ ইকুয়ালস টু, আমি গার্লস এরটা যেটা দেওয়া আছে সেটা লিখবো এইখানে। যেহেতু আমি বয়েস এটা বের করবো, তাহলে বয়েসের সাথে যাচ্ছে কি 5, বয়েস সামনে আছে, 5ও সামনে আছে, তাই 5 বসবে উপরে। আর গার্লস এরটা বের করবো নিচে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমার ওয়ে। যারটা বের করবো তারটা থাকবে উপরে, এন্ড যার ভ্যালু দেওয়া থাকবে সেটা থাকবে সামনে, এন্ড ওটার সাথে যে আমার রেশিওটা থাকবে সেটা থাকবে নিচে, বা কোয়ান্টিটি থাকবে সেটা থাকবে নিচে। এটাই হচ্ছে তোমার রুল। কিন্তু এখন মনে করো আমি এটাকেও এক্স এর মাধ্যমে শিখবো। তো আমি এক্সাম্পল 6 এ আসি। এক্সাম্পল 6 আমি ধরো এটা এক্স এর মাধ্যমে এক্সপ্রেস করছি। তো লিখতে পারি যে লেট নাম্বার অফ বয়েজ ইকুয়ালস টু 5x, নাম্বার অফ গার্লস ইকুয়ালস টু 7x। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, আচ্ছা, কে বলতে পারবো যে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমি কি লিখতে পারবো? কে বলতে পারো বলো, হ্যান্ড রেজ করো, যে অ্যাকর্ডিং টু দা 5x কোশ্চেন plus আমি কি লিখবো। 7x equal to শাহজাহান সিরাজ, বলো কি লিখতে পারবো? 5x plus 7x equal to 350. আচ্ছা, 5x বলতে আমি নাম্বার অফ বয়েজ, 7x বলছি নাম্বার অফ গার্লস। প্রশ্নে কি দেওয়া আছে? ইফ দ্য নাম্বার অফ গার্লস ইজ 350, তাহলে আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলছি নাকি নাম্বার অফ গার্লস বলছি 350? আমি তো বলছি নাম্বার অফ গার্লস হচ্ছে 350, আর আমার 5x আর 7x তো টোটাল। বুঝতে পারছো সিরাজ? Yes, sir. তাহলে এখানে কি বলছে বলো তো তুমি? Uh, এখানে বলে দেওয়া আছে ইফ দ্য নাম্বার অফ গার্লস, এখানে বলে দিচ্ছি আমি নাম্বার অফ গার্লস 7x, তাহলে দুটাই তো সেম। তাহলে এখন বলো, আমি তোমাকে বলে দিচ্ছি, এখন বলো কি হবে। এটা কি হবে বুঝছি না। পারবা? No,
No, sir. আচ্ছা, খেয়াল করে দেখো যে নাম্বার অফ গার্লস হচ্ছে 7x বলে দেওয়া আছে, নাম্বার অফ গার্লস হচ্ছে 350 বলে দেওয়া আছে। দুটো সেম, যখন দুটো সেম হয় আমরা কি লিখি? 7x ইকুয়ালস টু 350 লিখতে পারবো। বুঝতে পারছো সিরাজ? Yes, sir. ওকে, সো x ইকুয়ালস টু 350/7, যেটা আসলে আলটিমেটলি 50। তাহলে নাম্বার অফ বয়েজ কত হবে? 5x, তাহলে 5 ইন্টু 50, 250। দেখছো? তো এটাও আমরা করতে পারবো, x দিয়ে করতে পারি। আচ্ছা, সো রেশিও নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No, sir. No, আচ্ছা, sir. তো এক্সারসাইজ 2.1 এর সবগুলো ম্যাথই হচ্ছে দেখবা সেম হবে। দেখো খেয়াল করে, দা সাম অফ টু নাম্বারস ইজ 630, দ্য রেশিও ইজ 10:11। সো এটা কি? টোটালটা দেয়া আছে, রেশিও দেয়া আছে, দুটো নাম্বার বের করতে বলছে। The ratio of the prices of two books is 5:7. If the price of second book is 84, what is the price of first book? তার মানে কি, এটা রেশিও দেওয়া আছে, একটা কোয়ান্টিটি দেওয়া আছে, তাহলে আরেকটা বের করতে হবে। তাহলে এটা সেকেন্ড, আমাদের যে সেকেন্ড লটা আছে সেটা দিয়ে করতে হবে। আবার এখানে বলছে ইন দা গোল্ডেন অর্নামেন্টস অফ 20 গ্রামস অফ 18 ক্যারেট দ্য রেশিও অফ গোল্ড এন্ড অ্যালয় ইজ 3:1। তাহলে এখানে রেশিও দেওয়া আছে, 20 গ্রামস দেওয়া আছে, যেটা হলো টোটাল। তাহলে আমাকে বলছে যে গোল্ড এবং অ্যালয়ের আলাদা করে বের করতে। সো এটা ফার্স্ট এসে যাচ্ছে। দেন বলছে রেশিও অফ টাইম অফ কামিং এন্ড গোয়িং টু স্কুল ফ্রম বাসেস অফ টু ফ্রেন্ডস ইজ 2:3। রেশিও দেওয়া আছে। The distance of school from the house of first friend is 5 কিলোমিটার। কোয়ান্টিটি দেওয়া আছে, তার মানে সেকেন্ড অপশনটা। সো তোমাকে সবগুলোই আসলে দেখতে পারবা, এরকম যদি দেখতে থাকো যে রেশিও অফ মিল্ক এন্ড সুগার ইজ 7:2, তার মানে রেশিও দেওয়া আছে। ইন দা ফুমেন্টি দা কোয়ান্টিটি অফ সুগার ইজ 4 কেজি। 4 কেজি দেওয়া আছে, তার মানে কি একটা কোয়ান্টিটি দেওয়া আছে। তাহলে হোয়াট ইজ দা কোয়ান্টিটি অফ মিল্ক? তার মানে কি সেকেন্ডটা। 60 নাম্বারটাও সেম, যে 5:6 দেওয়া আছে, একটার ভ্যালু দেওয়া আছে, তাহলে আরেকটা ভ্যালু কত সেটা। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের রেশিওতে, ক্লাস 6 এর বইয়ের রেশিও হচ্ছে এইগুলোই, এই বাইরে কিছু নাই। এখন তোমাদের কাছে কোশ্চেন আমার এটাই, যে বুঝতে পারছো আমি কিভাবে করছি এইটা? এখন তুমি যদি চাও সেটা এক্স এর মাধ্যমে করতে পারো, মানে অ্যালজেব্রিক ভাবে করতে পারো, অথবা অ্যারিথমেটিক ওয়েতে করতে পারো, সেটা তোমার উপর নির্ভর করতেছে। আমার কাছে মনে হয় যে অ্যারিথমেটিকের থেকে অ্যালজেব্রিকটাই বেশি সহজ। কারণ মানে এইগুলো তো ছোট ছোট ম্যাথ, বাট নর্মালি আমাদের যে কোশ্চেন গুলো বড় থাকে, এগুলো হচ্ছে তোমার দেখা যাবে যে 1 মার্ক বা 2 মার্কও দিতে পারে, বা এমসিকিউ তে দিতে পারে। বুঝা গেছে? বা যেগুলো একটু বড় থাকে সেগুলো আসলে এক্স ধরে করাটাই বেটার। এটা ডিপেন্ড করছে তোমার উপর, তুমি কিভাবে করবা। আচ্ছা, আমরা বলতেছিলাম যে আমরা এখন 6 এর বইয়ের পাশাপাশি ক্লাস 7 এর বইটাও দেখবো। 7 এর বই কি বলে দেওয়া সেটা দেখি। প্রপোর্শন, প্রপোর্শন, প্রফিট এন্ড লস আপাতত আমরা পড়বো না, মানে পরে পড়বো, আপাতত প্রপোর্শনটা দেখি। তো রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন, আমরা তো রেশিও অফ টু এক্সপ্রেশন করছি, আমরা রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন করবো। তো রেশিও অফ টু এক্সপ্রেশন কি? রেশিও অফ টু এক্সপ্রেশন হচ্ছে 2:3 এই টাইপের, তাই না? এটাকে রেশিও অফ টু এক্সপ্রেশন করতে, এখানে দুটো এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন, ঠিক আছে? তো টু এক্সপ্রেশন দেওয়া আছে। তো আমরা যখন মাল্টিপল এক্সপ্রেশন যাবো, তাহলে আমরা বুঝতে পারছি 2 এর বেশি থাকতে হবে, এক্সপ্রেশন আমাদের 2 এর বেশি থাকতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বলছে যে লেট আস সাপোজ দ্য লেন্থ, ব্রেথ এন্ড হাইট অফ আ বক্স আর 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার respectively. The ratio of length, breadth and height equals to 8:5:6. In brief, length is to breadth is to height হচ্ছে 8:5:6। তাহলে এখানে রেশিও অফ থ্রি অর মোর কোয়ান্টিটিস ইজ কল্ড দ্য রেশিও অফ মাল্টিপল এক্সপ্রেশন। তার মানে তিনটা অথবা তিনের বেশি থাকলে আমরা মাল্টিপল এক্সপ্রেশন বলতে পারি। আচ্ছা, তিনের বেশি বলতে বোঝাচ্ছে, মনে করো যে চারজনের নাম দিয়ে বললো, এদের চারজনের টাকার বা বেতনের বা স্যালারির রেশিও হচ্ছে তোমার 2:3:5:7 দিতেই পারে। আমরা থ্রিটাই শিখবো, নর্মালি ফোর আসে না, মানে ফোর এক্সপ্রেশনের আসে না, 4 অথবা 5 এক্সপ্রেশনের আসে না। বাট আমরা থ্রিটা শিখলেই আসলে 4, 5, 6, 7 এক্সপ্রেশন, যত এক্সপ্রেশন ছিল, ইভেন 10, 100, 1 লাখও যদি দিত বের করতে পারতাম। ঠিক আছে? তো আমরা মোটামুটি থ্রি এক্সপ্রেশন সেটাই শিখবো। আচ্ছা, সাকসেসিভ রেশিও, সাকসেসিভ রেশিও কাকে বলে? খেয়াল করে দেখো, এখানে বলছে দ্য রেশিও অফ এজেস অফ সন অ্যান্ড ফাদার হচ্ছে 15:41। দ্য রেশিও অফ দ্য এজেস অফ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার হচ্ছে 41:65। When two ratios are put together, we get son's age is to father's age is to grandfather's age 15:41:65। এই জিনিসটা একটু বুঝি দেখো, আমাকে দেয়া আছে ফাদার, সরি সন ইস টু ফাদার দেয়া আছে, দেয়া আছে হচ্ছে 15:41, আর ফাদার ইস টু
গ্র্যান্ডফাদার দেয়া আছে হচ্ছে আমার 41/65। আচ্ছা, তাহলে এখন আমি যদি লিখতাম যে সন ইজ টু ফাদার ইজ টু গ্র্যান্ডফাদার, তাহলে কি হইতো? তাহলে হয়তো হচ্ছে এখানে আমার কমন কোনটা আছে, আমি এটা আছে এখানে ফাদার আছে, এখানে ফাদার আছে, ঠিক আছে? তাহলে ফাদারের দুইটা যে কমন যেটা আছে সেটা আমি এখন এখানে লিখি, যে সনের সাথে শুধু সন যাচ্ছে, সনের সাথে 15 যাবে, তার মানে আমি এখানে 15 লিখবো। সন এখানে সামনে আছে, তার মানে আমার এখানে 15 বসবে। ফাদারের 41 এখানে আছে, 41 এখানে আছে, তাহলে আমি এখানে 41 দিব। এন্ড গ্র্যান্ডফাদারের সাথে যাচ্ছে পরেরটা, কিন্তু গ্র্যান্ডফাদার আমাদের এখানে আহ অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট আমরা পড়ছি না, সাবসিকুয়েন্ট হিসেবে গ্র্যান্ডফাদার আছে, 65 আছে, তাহলে আমি এখানে 65 দিব। তাহলে 15:41:65 সন ইস টু ফাদার ইস টু গ্র্যান্ডফাদার যেটা আছে সেটা আমাদের এরকম কিছু একটা। আচ্ছা, এটা বুঝলাম, তাই না? এটা তো কার কোনো কনফিউশন নেই। আচ্ছা, ধরো আমি বলতেছি যে সন ইস টু ফাদার, এটা হচ্ছে আমি বলতেছি 2:5, আর বলতেছি ফাদার ইস টু শর্টকাট লিখছি গ্রান্ড ফাদার, এটা হচ্ছে ধরো 7:10 বলতেছি আমি, 7:10। তো একটু আগে আমরা দেখতেছিলাম যে ফাদার দুই জায়গায় কমন, ফাদার এখানেও ছিল, এখানেও ছিল, এখানেও ফাদার আছে, এখানেও ফাদার আছে, এখানে 41 ছিল, এখানেও 41 ছিল, বাট এখানে দেওয়া আছে 5 আর 7। এই টাইপের জিনিসগুলো আমি কিভাবে করবো? ঠিক আছে, এটা তো আলাদা হয়ে গেল। এইটা করতে হবে কি, আমরা লিখবো এভাবে যে son is to father equals to 2:5, এটা লিখলাম। আমাদের যেহেতু প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা লিখবো। এরপরে আমাদের কাজ করতে হবে যে কমন কোনটা সেটা ফাইন্ড আউট করতে হবে। এখানে আমি লিখতে পারছি ফাদার কমন, তাই না? ফাদার কমন, তাহলে ফাদার যেহেতু কমন, তো ফাদারের ক্ষেত্রে মানে ফাদারের ফার্স্ট কোয়ান্টিটিটা মানে ফার্স্ট রেশিওর ক্ষেত্রে ফাদারের কোয়ান্টিটি ছিল 5, সেকেন্ড রেশিওতে ফাদারের কোয়ান্টিটি ছিল 7 বা ফাদারের এক্সপ্রেশন ছিল 7। তাহলে প্রথম রেশিওটাতে মানে প্রথম রেশিওটাকে আমরা আগে লিখবো, সেই রেশিওটার অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট কে আমরা মাল্টিপ্লাই করব সেকেন্ড রেশিওর কমন যেই টার্মটা আছে সেই টার্মের এক্সপ্রেশন দিয়ে। মানে 2:5 দেওয়া আছে আমার, এটা হচ্ছে ফার্স্ট রেশিও, এই ফার্স্ট রেশিওকে মাল্টিপ্লাই করব সেকেন্ড রেশিওর কমন যেটা ছিল, যেটা আমাদের ফাদার, তার যে এক্সপ্রেশন ছিল হলো 7, সেই 7 দিয়ে, মানে 2:7 এটা হবে। বুঝতে পারছো? এবার সবাই ক্লিয়ার? কারো কনফিউশন আছে এই পর্যন্ত? No, sir. ওকে, সেটা এটাকে লিখতে পারি আমি 14:35। আবার ফাদার ইস টু গ্র্যান্ডফাদার এখানে বলে দেওয়া আছে, এটা হচ্ছে 7:10। তাহলে ফাদার এবং গ্র্যান্ডফাদার আছে 7:10 দেওয়া ছিল, তো 7:10 তো আমি পাচ্ছি সেকেন্ড রেশিও। তাহলে এখন ফার্স্ট রেশিওর যে কমন জিনিসটা যেটা আছে সেই হলো দুটা জায়গায় ফাদার কমন আছে, তাহলে ফার্স্ট রেশিওর কমনটা হচ্ছে আমার যদি বলি ফাদার, ফাদারের যে আমার এক্সপ্রেশন সেটা হলো 5, তাহলে 7:10 কে আমার আসলে 5 দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে, মানে 7 × 5 আর 10 × 5 করতে হবে। তাহলে আমি পাচ্ছি 35:50। তাহলে এখন আমি যদি সন ইস টু ফাদার ইস টু গ্র্যান্ড ফাদার করতাম, আবার আগের মতো খেয়াল করে দেখো যে আমাদের কি পাইছি, যে সন ইস টু ফাদার হচ্ছে 14:35, আর ফাদার ইস টু গ্র্যান্ড ফাদার হচ্ছে 35:50। তাহলে আগের নিয়মের মতো করলে আমরা লিখতে পারি যে সনের সাথে যাচ্ছে 14, তাহলে এখানে সামনে সন আছে, তাহলে 14 লিখবো। ফাদারের সাথে এখানে 35 আছে, এখানে 35 আছে, 35 লিখবো। আর গ্র্যান্ড ফাদারের সাথে এখানে 50 আছে, 50 লিখবো। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? Yes, sir. কারো কোনো কনফিউশন আছে?
No, sir. আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে আমাদের আসলে কমনটা যা থাকবে, মানে কমন যে টার্মটা থাকবে, এখানে ফাদার কমন আছে, সেটার যে রেশিওর এক্সপ্রেশন আছে সেটা সেম নাও থাকতে পারে। যদি সেম থাকে তাহলে তো আমরা ডিরেক্ট দেখো 3 লাইনের ম্যাথ, মানে এক লাইনে অ্যাকচুয়ালি প্রশ্ন এটা, এক লাইনের ম্যাথ। বাট যখন আমাদের এক্সপ্রেশনটা আলাদা থাকবে, আমাদের এক্সপ্রেশনটাকে সিমিলার করতে হবে। মানে 35, এখানে ধরো 5 আর 7 ছিল, এইটা জাস্ট অল্টার করে আমরা 35 করে পাচ্ছি। ঠিক আছে, 35 করে আনতে হবে। সেই সেই 35টা আমি পরে বসাবো। এখন মনে করো সন ইস টু ফাদার ইস টু গ্র্যান্ডফাদারের জায়গায় আমাকে প্রশ্নে বলে দেওয়া থাকলো যে আমাকে রেশিও করতে হবে ফাদার ইস টু সন ইস টু গ্র্যান্ডফাদার। এটা আমি কিভাবে করবো? ঠিক আছে, এটা যদি আমি এখন করতে চাই, তো ফাদারের সাথে আমার ফাদার যাবে, সনের সাথে আমার সন যাবে, গ্র্যান্ডফাদারের সাথে গ্র্যান্ডফাদার যাবে। তো ফাদারের ছিল আমার 35, এখানে ছিল 35, তাহলে আমি ফাদারের জায়গায় লিখবো 35। সনের জন্য ছিল আমার এখানে 14, তাহলে আমি লিখবো 40। গ্র্যান্ডফাদারের জন্য ছিল আমার 50, আমি লিখবো 50। বুঝতে পারছো সবাই? বুঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে? No, sir. আচ্ছা, ধরো আমি তোমাদেরকে এখন একটা করতে দেই, দেখো এটা হচ্ছে তোমার বইয়ে দেয়া নাই, আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে বানাই দিচ্ছি। যে দ্য রেশিও অফ দ্য ওয়েটস অফ আরিক অ্যান্ড, আচ্ছা একটু ছোট করি, আরিক অ্যান্ড শাহরুখ ইজ 2:3, and the ratio of the weights of আরিক and মারুফ is 4:5। আরিক আর শাহরুখের হচ্ছে 2:3, আরিক আর মারুফের হচ্ছে 4:5। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ওয়েটস অফ মারুফ, শাহরুখ এন্ড আরিক? এই ম্যাথটা আমি কিভাবে করবো? তো ধরো আমি যেহেতু সি নাম্বার দিয়েছি, সি নাম্বারই লিখলাম যে আরিক ইজ টু শাহরুখ হচ্ছে আমার 2:3 দেওয়া আছে। আবার আরিক ইজ টু মারুফ আমার দেওয়া আছে 4:5। তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে কমন কোনটা। আমি তো এখানেও আরিক আছে, এখানেও আরিক আছে, তাহলে আমাদের আরেকটি আসলে কমন। আরেকের সাথে, ওর সাথে মানে আমার বলবো কোরেসপন্ডিং বলা হয় অ্যাকচুয়ালি, মানে যদি সেম নেই, আমরা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল করছিলাম না, যে এক লাইনের ম্যাথ, এক লাইনের অ্যাঙ্গেল, সেটাই আসলে কোরেসপন্ডিং। আমি বলতে পারি যে কোরেসপন্ডিং কোয়ান্টিটি হচ্ছে 2 আর 4। তা আমরা কমনটা ফাইন্ড আউট করছি। কারণ কমনটা কি করতে হবে, কমনটা দিয়ে জাস্ট আমার অন্য আরেকটা রেশিওর অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট মাল্টিপ্লাই করতে হবে। এটা তো আমরা শিখলাম। তাহলে এখন আমি লিখতে পারি এভাবে যে আরিক ইজ টু শাহরুখ ইকুয়ালস টু 2:3। এটা তো আমার কোশ্চেনে দেওয়া আছে। তাহলে কমন ছিল আরিক, আরিকের জন্য সেকেন্ড রেশিওতে কি ছিল, 4 ছিল। এই 4 দিয়ে আমি 2 কে মাল্টিপ্লাই করবো, 4 দিয়ে আমি 3 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হবে হচ্ছে 8:12। ডান। এরপরে আবার আমি আসবো আরিক ইজ টু মারুফ। তো এখানে তার 4:5 দেওয়া আছে, তাহলে 4:5 লিখলাম। এবং আরিক এবং শাহরুখের, মানে আরিক শাহরুখ আরিক মারুফ, এখানে কমন হচ্ছে আরিক। তো আরিকের যেহেতু 2 আছে, তো তাহলে আমি 2 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করবো একবার, 5 কে মাল্টিপ্লাই করবো একবার, তাহলে আসতেছে কত, 8:10। আচ্ছা, এখন যদি আমি লিখি যে রেশিও ইকুয়ালস, তো আমি যদি লিখি যে আমার 8 আছে, 12 আছে, 10 আছে, তাহলে আমি এটা এভাবে লিখলাম যে 8:12:10। আমার কি এটা হবে? আনসার কি ঠিক আছে? কি মনে হয়? আনসার কি ঠিক আছে, কি মনে হয়? আহ আমাকে মোস্তফা মাহাদি, ভাইয়া তুমি বলো তো দেখি আমার আনসার কি ঠিক আছে? Yes, sir. কেন? কারণ আমাকে এই রেশিও গুলো দেওয়া আছে, সেগুলো বসাই দিচ্ছি। বাট এটা কিন্তু ঠিক নাই। কেন নাই? আমি বলছি ঠিক নাই, এখন বলো যে কেন নাই। আচ্ছা এখন বলো দেখি কেন নাই। শুধুমাত্র মাহাদি না, আমি সবাইকে বলছি, ফাতিন, সিরাজ, পদ্ম, সানবিম, দেন হচ্ছে আহনাফ, আব্দুল্লাহ, ইসমাত জাহান, আদিব, সাহিল, সবাই বলো। স্যার শেষে 15 হবে। সরি, আরেকবার বলো। ইসমাত, ইসমাত জাহান, আরেকবার বলো।
শেষেরটা 15 হবে। শেষেরটা কেন পনেরো হবে? সেটা কেন 15 হবে? চার দ্বারা 12কে ভাগ করলে 3, 3 দ্বারা 5কে গুণ করলে 15। আচ্ছা দেখো, আমি বলি তাহলে তুমি বুঝতে পারো না, খেয়াল করে দেখো যে আরিক আর শাহরুখের হচ্ছে 2:3 আছে, আরিক আর মারুফের হচ্ছে 4:5 আছে। আমি এখানে মারুফেরটা দিয়ে শাহরুখেরটা ইন্টু করছে। বুঝি নাই। হ্যাঁ, ওটাই বলতেছি, ও বুঝে নাই, এটাই আমি বলতেছি। দেখো এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কমন কোনটা। আমাদের তো কমন আরিক, আমাদের পরেরটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এমন কোনো বিষয় না। আমাদের ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে কমন কোনটা। সবসময় যে আমাদের পরেরটা দিয়ে মাল্টিপ্লাই করবো, বা এই যে 2:3 এর 3 দিয়ে 4 আর 5 মাল্টিপ্লাই করবো, আবার 4 দিয়ে 2 2 আর 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, এমন না। কমন যেটা সেটা বের করতে হবে। আরিক আমি বের করছি, এখানেও আরিক আমি বের করছি, কমন। কমনটা দিয়ে আসলে মাল্টিপ্লাই করতে হবে, নট এটার সাবসিকুয়েন্ট আর এটা অ্যান্টিসিডেন্ট। বুঝা গেছে এই জিনিসটা? ক্লিয়ার সবাই? যেটা কমন সেটা বের করবো আগে। কমন পাচ্ছি আমি আরিক, তো আরিকের 2, এখানে আরিকের পাচ্ছি 4। এই 4 দিয়ে 2:3 মাল্টিপ্লাই করবো, আর এই 2 দিয়ে 4:5 মাল্টিপ্লাই করবো। শাহরুখটা দিয়ে আমি মাল্টিপ্লাই করবো না। বুঝা গেছে কেন করবো না? বুঝতে পারছো সবাই? রেসপন্স করো, রেসপন্স না করলে ক্লাস নিয়ে লাভ নেই। যদি না বুঝতে পারো আমি রিপিট করতে হবে তোমাকে। বুঝতে পারছো সবাই? রেসপন্স করো, সবাই বুঝতে পারছো? হ্যাঁ না? ইসমাত জাহান, তুমি বুঝতে পারছো? হ্যাঁ। ওকে। যেখানে আমাদের কমন থাকবে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো। 2 দিয়ে আমি 4 এবং 5 কে এই জন্য মাল্টিপ্লাই করছি। এখানে 3 দিয়ে কিন্তু আমি এই কারণে মাল্টিপ্লাই করি নাই, যেটা কমন সেটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তো করলাম। আমি বলছি এই রেশিওটা হয় নাই, কেন হয় নাই এখন আসি। আমি বলছি এটা হয় নাই, কেন হয় নাই আসো। কারণ আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ওয়েটস অফ মারুফ, শাহরুখ এন্ড আরিফ। তো মারুফেরটা বলে যাচ্ছে সামনে, আমি মারুফেরটা বসাবো আগে। তো মারুফেরটা হচ্ছে 10, তো 10 বসবে আমার আগে। তো প্রশ্নে আমাদের যে সিরিয়ালটা দেওয়া থাকবে সেই সিরিয়ালটাই বসাবো। বুঝতে পারছো? প্রশ্নের সিরিয়ালটা মেনটেন করতে হবে। প্রশ্নে যদি আমাকে জায়গা চেঞ্জ করে দেয়, হবে না। ঠিক আছে, জায়গা চেঞ্জ করে দিলে আমাকে জায়গা ওয়াইজ লিখতে হবে। তো মারুফটা হচ্ছে 10, শাহরুখেরটা হচ্ছে যেহেতু আমরা পাইছি হচ্ছে 12, তো 12, এন্ড আরেকেরটা যেহেতু আমরা পাইছি 8, তো 8। তো বুঝতে পারছো? তো রেশিও যখন আমরা বের করব, আমাদের যে সিরিয়ালটা দেওয়া থাকবে মারুফ শাহরুখ আরিক দেওয়া আছে, আমাকে যদি এখন শাহরুখ আরিক মারুফ দেওয়া থাকতো, সেই অনুযায়ী আমরা বসাবো। জাস্ট রেশিও লিখে দিয়ে এমনি লিখে দিলাম হবে না। প্রশ্নে যে সিরিয়ালটা দেওয়া আছে সেই সিরিয়াল ওয়াইজই হচ্ছে আমাকে বসাতে হবে। এখন এটাকে যদি কেউ চায় কাটাকাটি করতে পারো, যে 2 দিয়ে আসলে সব করা যায়, তাহলে 5:6:4 এই জিনিসটা আমরা লিখতে পারি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? 5:6:4 লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। এইটা কিন্তু আমার আনসার ছিল না। ক্লিয়ার সবাই? Yes, sir. ওকে। তো এই টাইপেরই হচ্ছে আমরা বিভিন্ন রকমের ম্যাথ হচ্ছে আমরা পাই হলো রেশিও টাইপের ম্যাথ করি। এটা হচ্ছে ক্লাস 7 এর বই। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন রকমের পাই। এখানে আমাদের আসলে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে কমন কোনটা, সেই কমন দিয়ে জাস্ট দুটা রেশিওকে মাল্টিপ্লাই করতে হবে। এখন সাকসেসিভ রেশিওটা খেয়াল করে দেখো, বলছে যে 7:5 আর 8:9 হলো দুটা রেশিও, এটা সাকসেসিভ রেশিও বের করতে হবে। যখন আমাদেরকে এরকম সাকসেসিভ রেশিও দেওয়া থাকবে তখন কিন্তু ভিন্ন বিষয়। বা যখন আমাদের এরকম রেশিও মানে নাম দেওয়া থাকবে, সেই রেশিওর ভ্যালু বের করতে বলা হবে, সেই ক্ষেত্রে আবার কিন্তু অন্যরকম। যখন সাকসেসিভ রেশিও বের করতে হবে ওই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে রেশিওটা ফার্স্ট অফ অল লিখবো 7:5 আর 8:9, এই দুটো রেশিও আছে। যখন আমাদেরকে বলবো সাকসেসিভ রেশিও বের করতে, আমাদের সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট দিয়ে ফার্স্ট রেশিওর অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট আমরা মাল্টিপ্লাই করবো। তো সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি 8, তাহলে 7:5 আছে। এই 7:5 দিয়ে হচ্ছে আমরা কি মাল্টিপ্লাই করবো, 7 × 8 আর 5 × 8, যেটা হলো 56:40, মানে 56/40, সেটাকে আমরা 56:40 লিখতে পারি। বুঝা গেছে? আবার সেকেন্ড রেশিওতে আমরা দেখতে পাচ্ছি 8:9 আছে, তখন আমরা মাল্টিপ্লাই করবো হচ্ছে, তখন আমরা মাল্টিপ্লাই করবো হলো ফার্স্ট রেশিওর, সরি এটা না,
ফার্স্ট রেশিও সাবসিকুয়েন্টলি। তো 5 দিয়ে আমরা 8 এবং 9 কে মাল্টিপ্লাই করতেছি, করার পর যে রেশিওটা পাবো সেটা হচ্ছে আমরা এভাবে লিখবো। এরপরে 56:40 আছে, সেই 56:40 আর 40:5 কে আমরা জাস্ট কমন করে এনে 56:40:45 লিখতে পারি। তো সাকসেসিভ রেশিও এক টাইপের, আর এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে আরেক টাইপের। বুঝতে পারছো? তো আমাদের যখন এরকম নাম দেওয়া থাকবে, বাবা বাবা ছেলে দেওয়া থাকবে, বা ধরো চকলেটের পার্ট বলে দিচ্ছি, বা ধরো যে কোনো একটা মনে করো যে ওয়ার্কার বা লেবারের আমি হচ্ছে ইয়ে বের করতেছি, নাম টাম কিছু দেওয়া আছে, ওই ক্ষেত্রে আমাদের আসলে ফার্স্ট অফ অল ফাইন্ড করতে হবে কমন কোনটা সেটা বের করতে হবে। এই যে এই ম্যাথটা যেটুকু করছি। আর সাকসেসিভ রেশিওর ক্ষেত্রে আসলে আমাদের অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট মানে সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট দিয়ে ফার্স্ট রেশিওর অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্টকে মাল্টিপ্লাই করবো, করার পর যে রেশিওটা আসবে সেটা রাখবো। আবার সেকেন্ড রেশিওর অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট দিয়ে ফার্স্ট রেশিওর সাবসিকুয়েন্টটা মাল্টিপ্লাই করবো, করার পরে যে রেশিওটা পাবো সেটা রাখবো, করার পরে আমরা সাকসেসিভ রেশিও পাই। এটাই হচ্ছে আমাদের নিয়ম। বোঝা গেছে? প্রপোর্শনটা আসলে ওভাবে আমাদের লাগে না, বাট তারপরেও আর কি মানে বেসিক্যালি হলো যে ফার্স্ট কোয়ান্টিটি ইজ টু সেকেন্ড কোয়ান্টিটি ইকুয়ালস টু থার্ড কোয়ান্টিটি ইজ টু ফোর্থ কোয়ান্টিটি। মানে ব্যাপারটা হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট রেশিও পড়ছিলাম না, মানে ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট রেশিও তো না, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পড়ছিলাম না। ধরো যে 2/5 ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে 4/6। তাহলে 2/5 মানে কি? 2:5, এটা মানে তো 4:6। তো এইটাকে আসলে প্রপোর্শন বলা হয়। ঠিক আছে, প্রপোর্শনাল বলা হয় একটু। যে of the four quantities if the ratio of the first and second quantity and the ratio of third and fourth quantity are equal to each other। এই দুটো ইকুয়াল যদি হয়, যে ফার্স্ট কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটি ইকুয়াল টু থার্ড কোয়ান্টিটি এবং ফোর্থ কোয়ান্টিটি হয়, সেটাকে আমরা প্রপোর্শনাল বলি। এটা তেমন ইম্পর্টেন্ট না, মোটামুটি আর কি, একটু ধারণা থাকলে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমাদের সেরকম কোনো কিছু শেখার দরকার নাই, কন্টিনিউ প্রপোর্শনাল দরকার নাই। আমরা হচ্ছে যাব হলো এইটা দেখো, যে বলছে if the price of 5 notebooks is টাকা 200, what is the price of 7 notebooks? তো এই টাইপের ম্যাথ গুলো আমরা কি করে আসি? ইউনিটারি মেথড অ্যাপ্লাই করি না? এগুলো ম্যাথ আমরা কিন্তু ইউনিটারি মেথড দিয়ে করি, যে if the price of 5 notebooks is টাকা 200, what is the price of 7 notebooks? এটা তো আমরা ইউনিটারি মেথড শিখি, তাই না? যে the price of 5 notebooks is টাকা 200, therefore the price of 1 notebook is টাকা 200/5, therefore the price of 7 notebooks is টাকা 200 into 7/5। ব্যাপারটা হচ্ছে এরকম কিছুটা শিখছিলাম, তাই না? এভাবে আমরা করতে হচ্ছে। জিনিসটা হচ্ছে কত বড় কিছু লিখা রাখছে, কিন্তু যদি আমি রেশিওর মাধ্যমে করি, তাহলে দেখো যে বলছে যে ইফ দ্য প্রাইস অফ 5 নোটবুকস ইজ টাকা 200, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 7 নোটবুক। তাহলে আমি যদি রেশিও অফ দ্য নোটবুক চিন্তা করি, যে এই দেখো যে ইফ দ্য নাম্বার অফ নোটবুকস ইজ ইনক্রিজ, দ্য প্রাইস অফ নোটবুকস উইল বি ইনক্রিজ, দ্যাট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ নোটবুকস, দ্য রেশিও অফ দ্য প্রাইসেস অফ নোটবুকস। মানে 5:7 নাম্বার অফ নোটবুক, মানে কি 5 হচ্ছে একটা আর 7 হচ্ছে এটা, তাহলে 5:7। টাকা is টাকা 200 ইজ টু প্রাইস অফ 7 নোটবুক। আমি যদি এই ম্যাথটা এভাবে লিখতাম, যে এক্সাম্পল 5 + 7 এর, যদি আমি এটা এইভাবে লিখতাম যে লেট দা প্রাইস অফ 7 নোটবুকস ইকুয়ালস টু টাকা x, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারতাম যে 5:7 ইকুয়ালস টু 200:x। মানে পাঁচটা নোটবুকের দাম হচ্ছে 200, 7টা নোটবুকের দাম হচ্ছে x। তাহলে আমি সেইভাবে লিখতে পারি যে 5 এর সাথে যাচ্ছে 200, 7 এর সাথে যাচ্ছে x, তাহলে মিললো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 5/7 ইকুয়ালস টু 200/x। আমাদেরকে তো আসলে x টাই বের করতে হবে। তাহলে আমরা যেটা আসলে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি হয়? x দিয়ে 5 মাল্টিপ্লাই করবো, 7 দিয়ে 200 মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, অথবা এভাবে লিখতে পারি x ইকুয়ালস টু, একবারে আমরা লিখতে পারি 200 ইন্টু 7/5। এই 5টা এখানে যেত, 200 ইন্টু 7, 5টা পরে আমি একবারে পাঠাই দিচ্ছি ক্রস মাল্টিপ্লিকেশন করলে। আর 5 ইন্টু এক্স ইকুয়ালস টু 7 ইন্টু 200, তাহলে 5 ইন্টু এক্স, এখানে হয়তো 5, তাহলে 7 ইন্টু 200, এই 5টা আমি একবারে পাঠাই দিলাম। তো এটা সবাই বুঝতে পারছো? কি আমি করছি? কারো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? নো স্যার। আচ্ছা, তাহলে এটা জাস্ট খেয়াল করে দেখো যে 200 ইন্টু 7/5 আছে। আমরা যখন ইউনিটারি মেথড করতেছিলাম,
ওইখানে খেয়াল করে দেখো 200 × 7/5 কিন্তু ছিল। So, এই যে 200 × 7/5 জিনিসটা কিন্তু দেখো এই জায়গায় চলে আসছে, কিন্তু এইখানে দেখো করতে কতক্ষণ লাগতেছে, লাইক 1 মিনিট ধরলাম, যদি খুব স্লোলি লিখি তাও 1 মিনিট ধরলাম। আর এটা করতে দেখো প্রাইস অফ 5 নোটবুক এত, প্রাইস অফ 1 নোটবুক এত, প্রাইস অফ 7 নোটবুক এত, সময় লাগতেছিল, সময় সাপেক্ষ বিষয়। সেম জিনিসই যদি আমরা এভাবে পাই, সমস্যা কি? যেটা সময় কম লাগবে, জায়গা কম লাগবে, সেটা তো আমরা ইউজ করবো। তাহলে 5 দিয়ে 200 কাটলে হয় 40, 40 দিয়ে 7 মাল্টিপ্লাই করলে হয় 280। তাহলে আমি লিখতে পারি দ্য প্রাইস অফ 7 নোটবুক ইজ টাকা 280। এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে। আচ্ছা, অনেকে করো কি, এটা বের করার পরে ব্র্যাকেটে এখানে আনসার লিখে দাও অথবা আনসার লেখো, এই জিনিসটা চলবে না, এটা লিখবা না। কারণ কি, আমাকে তো এক্স লেভেল বের করতে বলে নাই, আমাকে বলছে প্রাইস অফ নোটবুক বের করতে, প্রাইস অফ 7 নোটবুক বের করতে। তো তুমি এইভাবে লিখতে পারো যে এক্স ইকুয়ালস টু 280 যদি পাও, তাহলে এইভাবে লিখবে যে আনসার ইকুয়ালস টু, বা আনসার দিয়ে টাকা 280, এই জিনিসটা ঠিক আছে। ওকে, জাস্ট কমা ব্র্যাকেট দিয়ে আমি 280 লিখবো, মানে 280 দিয়ে ব্র্যাকেট দিয়ে আনসার লিখবো, হবে না। ঠিক আছে। অথবা এভাবে লিখবে যে দেয়ার ফর দ্য প্রাইস অফ 7 নোটবুক ইজ 280, তখন আনসার কথাটাও না লিখলেও হয়ে যাবে। বুঝা গেছে? আই হোপ এভাবে করতে পারো। ওরা এক্স ধরে নাই, তোমরা এক্স ধরে করবা, দেখো যে এই কথাগুলো আমার আর লিখতে হচ্ছে না, যদি তুমি জাস্ট এক্স ধরে করো, করে ফেলো। তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছি সবাই? ঠিক আছে। আচ্ছা, তো আমরা এরপরে যাব হচ্ছে রেশিও এন্ড পার্সেন্টেজ। ঠিক আছে। রেশিও এবং পার্সেন্টেজের রিলেশন কি, এই জিনিসটা হচ্ছে আমরা অলরেডি শিখে আসছি যে 1:4, এটাকে আমরা জাস্ট রেশিও থেকে পার্সেন্টেজ করতে পারি। আমি তোমাকে অলরেডি বলছি যে যখন আমাদের 100 এর ফ্যাক্টরস গুলো দেওয়া থাকবে, তখন জাস্ট সেটাকে 100 বানাইতে গেলে যেটা দিয়ে মাল্টিপ্লাই করা লাগে সেটা উপরে দিয়ে, উপরে এবং নিচে মাল্টিপ্লাই করবো। লাইক 1:4 এর 4 হচ্ছে আমার 100 এর কি ফ্যাক্টর, তাহলে 4 দিয়ে যদি মানে 100 ডিভাইড করে দিলে 25 থাকে, সেই 25 দিয়ে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করবো। সেম 3:5 এর 5 হচ্ছে 100 এর ফ্যাক্টর, তাহলে 20 দিয়ে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করবো। 3:10 এর 10 হচ্ছে 100 এর ফ্যাক্টর, সে 10 দিয়ে মাল্টিপ্লাই করবো। বাট যখনই 1/3 বা 1:3 থাকবে, তখন কিন্তু আর এটা পসিবল না। ওই ক্ষেত্রে আমাদের 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর পার্সেন্টেজ রাখতে হবে। এই জিনিসটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। তো এই যে এখানে বলতে এক্সপ্রেস ইন্টু রেশিওস এন্ড ডেসিমালস, মানে এই জিনিসটাকে রেশিও এবং ডেসিমাল এক্সপ্রেস করতে বলছে। তো 15%, এটাকে দেখো 15/100 আছে, সেটাকে আমরা কাটাকাটি করলে পাই 3/20, যেটা আসলে আমাদের একটা ফ্র্যাকশন। এটাকে আমরা কি করতে পারি, 3:20 লিখতে পারি। আবার 20 দিয়ে 3 কে ডিভাইড করলে পাই হচ্ছে 0.15। বেসিক্যালি তোমাদেরকে আমি যে আগেও বলছি যে পার্সেন্টেজ, রেশিও, ডেসিমাল, ফ্র্যাকশন, ইভেন ইকুয়েশনের যে এক্স, সবগুলোই আসলে লিঙ্কড। এক্স এরটা আসলে অত বেশি লিঙ্কড না, ওটা মানে সব ক্ষেত্রে তো আসলে এক্স অ্যাপ্লাই করতে পারি, ওটা আমরা আপাতত না আনি। রেশিও, ডেসিমাল, ফ্র্যাকশন আর হচ্ছে তোমার পার্সেন্টেজ, এই সবগুলো হলো লিঙ্ক। দেখো যে পার্সেন্টেজ দিয়ে আমি রেশিও এক্সপ্রেস করতে পারতেছি, ডেসিমাল এক্সপ্রেস করতে পারছি, ইভেন ফ্র্যাকশনও কিন্তু আমি এক্সপ্রেস করতে পারতেছিলাম। ঠিক আছে। সেম ফ্র্যাকশনকে আমি রেশিওতে এক্সপ্রেস করতে পারবো, ডেসিমালে এক্সপ্রেস করতে পারবো, পার্সেন্টেজ এক্সপ্রেস করতে পারবো। ডেসিমালকে আমি রেশিওতে এক্সপ্রেস করতে পারবো, ফ্র্যাকশন এক্সপ্রেস করতে পারবো, পার্সেন্টেজ এক্সপ্রেস করতে পারবো। তো ইন্টারচেঞ্জ মানে রেশিও আমাদেরকে পড়তে হবে, তোমাদের জন্য বাসায় পড়া থাকবে হচ্ছে যে রিলেশন বিটুইন পার্সেন্টেজ, রেশিও, ফ্র্যাকশন অ্যান্ড, ফ্র্যাকশন বলতে সাথে এখানে কমন ফ্র্যাকশন বোঝাচ্ছি, ফ্র্যাকশন মানে তো ডেসিমাল ফ্র্যাকশন এখানে ইনক্লুড হয়ে যায়, ধরো যে ফ্র্যাকশন আছে, হ্যাঁ, ফ্র্যাকশন এন্ড ডেসিমালস, এই জিনিসটা পড়বা, সবগুলো আসলে লিঙ্কড। ওকে। তো আজকে হচ্ছে আমরা এইটুকুই রাখি, এগুলো তো আমরা ইনশাল্লাহ পারবো। তো আজকে আমরা এইটুকুই রাখতেছি, সবাই ভালো থাকি। তার আগে এই যে তোমাদের একটা SW দিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার, এটা স্ক্রিনশট তুলে নাও, অথবা আমি স্ক্রিনশট তোমাদেরকে গ্রুপেও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। চ্যাপ্টার 1 এর আর কি একটা ইন টোটাল একটা তোমাদের সিম্পলিফিকেশন দিয়ে রাখতেছি, এইটা সবাই পড়বা বাসায়। বুঝা গেছে? এটা তোমাদের হোমওয়ার্ক। তো স্ক্রিনশট নিয়ে নাও, আমি স্ক্রিনশট গ্রুপেও দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যেহেতু নাই, আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত থাকি, সবাই ভালো থাকি। আল্লাহ হাফিজ। ও আরেকটা জিনিস বলি, আর লাস্ট রবিবারে তোমাদের ক্লাস আমি নিতে পারিনি, অ্যাজ আমার এক্সাম ছিল। ঠিক আছে।
সোমবার মানে গতকালকে আমার একটা এক্সাম ছিল, এই জন্য রবিবারটা আমি ক্লাস নিতে পারিনি। তোমাদের রবিবারে ক্লাসটা হবে হচ্ছে বৃহস্পতিবার রাত 8টায়। তো সবাই রেডি থাকি আমরা বৃহস্পতিবার, সরি 8টা বলছি, 8:30, 8:30, 8টা না 8:30। তো সবাই বৃহস্পতিবার 8:30 আমরা আবারও দেখা করতেছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।